আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের সকল ক খ সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন খেয়াল করো যে কার্বন 14 এবং অক্সিজেন 16 একে অপরের আইসোটোন। কেন ব্যাখ্যা করো, মানে কেন একে অপরের আইসোটোন? তো দেখো, আইসোটোন বলতে আমরা কি বুঝি? দেখো, আইসো মানে কি? আইসো মানে সেম বা একই। আইসোটোন মানে নিউট্রন সেম, আর নিউট্রন সংখ্যা সেম বা একই। দেখো বাকিগুলো আমরা জেনে নেই। আইসোটোপ টোপের পি থেকে মনে রাখবা প্রোটন সেম, প্রোটন সংখ্যা সেম। আইসোবার আছে একটা, আইসোবার বার থেকে মনে রাখবা কি? বার থেকে মনে রাখবা ভর, তাদের ভর সংখ্যা সেম বা একই। যাই হোক, তোমাকে চাইছি কি আইসোটোন, যাতে নিউট্রন সংখ্যা যে সেম এটা দেখাতে। আমরা কি জানি? আমরা জানি নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি। নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। সো কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, কার্বন 14 এর ক্ষেত্রে এর নিউট্রন সংখ্যা কি হবে? কার্বন 14 এর নিউট্রন সংখ্যা দেখো 14 মাইনাস 6, ভর সংখ্যা 14 আর প্রোটন সংখ্যা 6। 14 মাইনাস 6 সমান সমান 8টা। অক্সিজেন 16 এর নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? দেখো 16, ভর সংখ্যা কত? 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8। সো আমরা কি পাচ্ছি? দুজনের কিন্তু সেম। এই কারণে নিউট্রন নাম্বার যেহেতু একই, তাই আমরা তাকে বলবো একে অপরের আইসোটোন। তো এই মেন কথাগুলো মোটামুটি লিখলেই হবে। এগুলো তোমার এটা লাগবে না, আইসোটোপ বা বারে আসলে লিখবে, সমস্যা নাই। জাস্ট এই কি পয়েন্টগুলো, এই মেন কথাগুলো তুমি সুন্দর করে অ্যান্সারে লিখবা। এরপর তোমার বি নাম্বারে যা ইচ্ছা বড় করো, হাফ পেজে মোটামুটি লিখতে হবে। আসো পরেরটা দেখো, লিথিয়াম 2+ এবং হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য কেন ব্যাখ্যা করো। আগে বলবো বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য। বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য? বোর তত্ত্ব হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন। মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন আমাদের আছে হাইড্রোজেন, জানো হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন ধরো H11, রাইট? বা আয়ন, কোন কোন আয়ন? দেখো লিথিয়াম 2+ বা হচ্ছে তোমার হিলিয়াম প্লাস। হিলিয়ামের শেষ কক্ষ হচ্ছে ইলেকট্রন 2টা, ঠিক না? সো আর ভর সংখ্যা 4, ভর সংখ্যা লাগলে হবে, সমস্যা নাই। আচ্ছা, সো ওর ক্ষেত্রে কি দেখো, ও যদি হিলিয়াম প্লাস থাকে, একটা ইলেকট্রন কিন্তু অলরেডি ত্যাগ করে গেছে। তো এই আয়নটা কিন্তু এখন শেষ কক্ষপথে একটা ইলেকট্রনই ক্যারি করতেছে, হাইড্রোজেনের মতো। সো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন, যেহেতু হিলিয়াম প্লাস ও লিথিয়াম 2+ দুজনেরই কি আছে? এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, তাই তাদের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। আরো বলতে পারো এক্সট্রা করে যে একাধিক ইলেকট্রন যদি একের বেশি হয়, লেস দেন 1 ইলেকট্রন, তখন কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য না। এগুলো বলতে পারো প্রযোজ্য না, ঠিক আছে? একাধিক বলি, একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য না, তাহলে এটা বলতে পারো সুন্দর করে লিখে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো যে 3D 4P এবং 5S হবে, এটা 6 বলে আসছে। 5S অরবিটালের তিনটির মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কেন? আচ্ছা, অরবিটালের তোমরা জানো যে আহ্বান নীতি অনুযায়ী যে অরবিটাল আগে কি হবে? অরবিটাল মানে ইলেকট্রন আগে কোনটায় যাবে? কম শক্তি স্তরে, বা বলতে পারো যে ইলেকট্রন যাবে কম
শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন আগে যাবে। আগে যাবে, ঠিক আছে। দেন তুমি বলবা যে এই তিনটা অরবিটালের কার শক্তি কত। দেখো 3D এর ক্ষেত্রে কি, 3D এর ক্ষেত্রে আমার n এর মান কত, n এর মান হচ্ছে আমার এখানে 3, l এর মান কত 2। আমরা জানি যে s এর ক্ষেত্রে 0 0 1 2, রাইট। 0 হলে s, 1 হলে p, 2 হলে d। আচ্ছা, তারপরে দেখো 4p এর ক্ষেত্রে কত, 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে আমার 4 আর l এর মান হচ্ছে 1। 5s এর ক্ষেত্রে 5s এর ক্ষেত্রে n এর মান কত 5 আর l এর মান আমার 0। ক্লিয়ার? দেন তুমি বলবে যে শক্তি কত, এক একজনের শক্তি কত, n প্লাস l এর মান কত, n প্লাস l এর মান কত। সো এদের প্রত্যেকের n প্লাস l এর মান কত দেখো, সবারই কিন্তু 3 2 4 প্লাস 1 4 প্লাস 1 5 প্লাস 0। তো আমাদের তিনজনেরই মান আসতেছে 5 করে। সো আমরা কি জানি, যদি কখনো শক্তি n প্লাস l এর মান যদি সেম হয়, ইলেকট্রন কার কাছে আগে যাবে, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ছোট, ঠিক না। তো এর দেখো কত আছে 3 4 5, তাহলে 3d less than 4p less than 5s। তারপর বলবো যে আউফবাউ নীতি অনুসারে, এই আমি যে বললাম সেটা হচ্ছে আউফবাউ নীতি, ঠিক আছে। আউফবাউ নীতি অনুসারে কি হবে, আগে কোনটা যাবে, আগে যাবে 3D তে, দেন যাবে 4p তে, এরপর যাবে 5s এ। এটা লিখে দিবে সুন্দর করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে 2p অরবিটাল সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। অথবা 2d অরবিটালের অস্তিত্ব চায়, 2d লিখছি, ঠিক আছে। শোনো, 2d অরবিটাল কেন সম্ভব নয়, আমরা কি জানি। দেখো আমরা এখান থেকে জানি যে 2 কি, এখানে 2d এর ক্ষেত্রে 2টাকে এখানে প্রধান শক্তিস্তর, প্রধান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। ডিটা এখানে কি, ডিটা কিন্তু আমাদের অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, রাইট। আচ্ছা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলি এল দ্বারা প্রকাশ করে, আর প্রধানকে এন দ্বারা প্রকাশ করে। তোমরা সবাই কম বেশি জানো। এন এর মান যদি 2 হয়, তাহলে এল এর মান কি হতে পারে, এল এর মান হতে পারে 0 1, দুইটা 0 আর 1। তোমরা জানো যে এন এর মান যদি আমাকে বলো যদি 3 হয়, তখন এল এর মান কত হতে পারে 0 1 2, ঠিক না। এন এর মান যদি ধরো 4 হয়, তখন কি হতে পারে 0 1 2 3। এবং এই এল এর একটা মান কিন্তু একটা অরবিটাল নির্দেশ করে। এল এর মান 0 হলে এটাকে বলে এস অরবিটাল, 1 হলে এটাকে বলে পি অরবিটাল, 2 হলে এটাকে বলে ডি অরবিটাল, 3 হলে এটাকে বলে এফ অরবিটাল। এটা আমরা কম বেশি সবাই জানি। তো যেহেতু এন এর মান 2, এটার কত মান সর্বোচ্চ হতে পারে, পি পর্যন্ত আসতে পারে। 2
2s 2p 2d কিন্তু হবে না, 2d কিন্তু এখানে সম্ভব না। সো n এর মান 2 হলে যেহেতু শুধুমাত্র 0 এবং 1 পসিবল, মানে s এবং p অরবিটাল সম্ভব, তাই 2d অরবিটাল কখনো সম্ভব না। কথা কিভাবে লিখবে বুঝছো? তুমি লিখবে যে n এর মান 2 হলে যেহেতু শুধুমাত্র এটা সম্ভব, 0 1 সম্ভব, তাই 2d সম্ভব না। ঠিক আছে, আচ্ছা 3f অরবিটাল সেম কথা 3f অরবিটাল কেন সম্ভব নয়, সেম কথা। এই যে জিনিসটা লিখবা যে তোমার n এর মান যদি 3 হয়, l এর মান তোমার সর্বোচ্চ কত হবে, 0 1 2। ঠিক আছে, তার মানে কি হবে, s p d, মানে সর্বোচ্চ 3d পর্যন্ত হতে পারে। 3f কিন্তু সম্ভব নয়। বুঝছো? বেরিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? আচ্ছা, তো আমরা কি জানি হুন্ডের নীতি কি জিনিস? আমরা জানি হুন্ডের নীতি কি জিনিস, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থা থাকতে পারে, বিজোড় থাকতে পারে। হুন্ডের নীতি কি জিনিস? হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে, বিজোড় থাকবে। ঠিক আছে, জোড়া জোড়া থাকতে চায় না, অযুগ্ম অবস্থা থাকতে পারে। এই কথার মানে কি? উদাহরণ দিই, ধরো হচ্ছে অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তো কি হবে, আর প্রথম 1s এ 2 ইলেকট্রন চলে যাবে, 2s চলে যাবে। 2p এর ক্ষেত্রে দেখো কি হয়, আমাকে বলি। তো ধরো 1s, তো 1s এ 2 ইলেকট্রন, একটা থাকবে, মানে দুটো ডিফারেন্স স্পিন থাকবে, বিপরীত ঘূর্ণায়মান। 2s এও সেম কথা, ডিফারেন্স স্পিন থাকবে দুই দিকে। 2p এর ক্ষেত্রে খেয়াল করো, 2p এর ক্ষেত্রে ভাগ করি 2px 2py 2pz। এখন ইলেকট্রন বাকি আছে কয়টা? আমাদের অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা? 8টা, সরি 16 কেন লিখছে, 8টা। তো খেয়াল করে দেখো 2px 2py and 2pz। সো ইলেকট্রন গুলো আগে সবগুলো একটা একটা করে যায়। দেখো আমার এখানে কয়টা গেছে, 8টা লাগছে, 4টা চলে গেছে অলরেডি। তো বাকি হচ্ছে আমার 4টা কখনোই এরকম হবে না যে 1 2 3 4, এটা কিন্তু হয় না, এটা কিন্তু হবে না। তারা কিন্তু এভাবে গিয়ে বসবে না, তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে। কি হবে? তারা হবে এরকম, দেখো 1s 2s, এই দেখো কি হবে। 2p এর ক্ষেত্রে প্রথমত 1টা 2টা 3টা সবাই আগে অযুগ্ম থাকবে, বিজোড় অবস্থায় যাবে, একটা একটা করে যাবে। দেন 4 নাম্বারটা আবার চলে আসবে 2px এ। জিনিসটা বুঝতে পারছো? এটা কিন্তু এভাবে হবে না, এটা হবে হচ্ছে একটা একটা করে যাবে, 2px 2py 2pz, মানে ওরা চায় সর্বোচ্চ অযুগ্ম থাকবে। এখন দেখো সর্বোচ্চ অযুগ্ম আছে না, 2টা আছে। যদি এভাবে বসতো কোনো অযুগ্ম আছে? নাই, সবাই জোড়া জোড়া হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট ফর্ম। তো হুন্ডের নীতি আসলে এটাই বলে যে
ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে চায়। আচ্ছা, সো হুন্ডের নীতি বোঝা আমাদের হয়ে গেল, ফাইন। এবার আসলে আমরা এই কোশ্চেনটাই খেয়াল করি, আমাদের কি বলছে। আচ্ছা, আমরা তো অলরেডি উদাহরণ হুন্ডের নীতি পড়ে ফেলছি, পরের প্রশ্ন কিন্তু এটাই ছিল, সো হয়ে গেছে, সমস্যা নেই, ফাইন। এটা আর কি এখানে লিখে দিও এই কথা। বেরিলিয়ামের ক্ষেত্রে কেন হুন্ডের নীতি প্রয়োজন? দেখো, বেরিলিয়ামে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। সো অর কি হবে? 1s2 2s2। অর কিন্তু অযুগ্ম না হওয়ার কোনো অপশন নাই, মানে যদি এমন হতো যে আরো অরবিটাল আছে তখন কিন্তু আমরা দেখতাম কিভাবে প্রবেশ করে। আর কিন্তু আছে 4টা ইলেকট্রন, মানে 4টা, সো অরবিটাল কিন্তু ফুলফিল হতেই হবে। আর এরকম আলাদা করে যাওয়ার, যেমন অক্সিজেনের ছিল, আর এরকম আলাদা করে যাওয়ার অপশনই নেই। কেন অপশন নেই? এখন 1s ও 2s, 1 এবং 2 দুইটাতেই কিন্তু দেখো অর সমশক্তি সম্পন্ন অরবিটালে নেই, একাধিক অরবিটালে নেই, সমশক্তি বাদ দাও। অর হচ্ছে একাধিক অরবিটালে নেই। একাধিক অরবিটালে নেই, বুঝছো? কেমন দেখো, অর কিন্তু কি ছিল, এই যাও 3টা কিন্তু সেম সমশক্তি সম্পন্ন অরবিটাল, ঠিক না? এখানে কিন্তু ওই 3টা বা হচ্ছে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটালের অপশনটাই নেই বেরিলিয়ামের ক্ষেত্রে, সো ও হুন্ডের নীতি দেখায় না। আচ্ছা, উদাহরণ হুন্ডের নীতি ব্যাখ্যা করো। তুমি আগে সংজ্ঞাটা লিখবা, সেম কোশ্চেন, হুন্ডের নীতি সংজ্ঞা লিখবা, লেখার পরে অক্সিজেন দেখাইতে পারো, তুমি চাইলে হচ্ছে কি নাইট্রোজেন দেখাইতে পারো, যেটা তোমার ভালো লাগে, চাইলে নাইট্রোজেন দেখাইতে পারো, চাইলে তুমি হচ্ছে কি বলে সালফার দেখাইতে পারো, এরকম করে। আসবে না, সাইড থেকে শুরু করতে হবে, দেখো। সালফারের ক্ষেত্রে কি হবে দেখো, 1s2 2s2 2p6 2p 3s2 3p। আচ্ছা দেখো, 1s2 দিকে চলে যাবে, 2s2 দিকে চলে যাবে, 2p6 থাকবে 6টা, সো 1s 2s 2p 3s চলে গেল 2টা, 3p তে কি হবে? বাকি আছে করে দেখো, আমার চলে গেছে করে 2 4 10 12টা চলে গেছে, বাকি 4টা আমার, ঠিক না? চলে যেত 4টা বাকি আছে, কিভাবে আসবে? প্রথমে তারা হ্যাঁ একটা হয়ে যাবে, 1 2 3, সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় আছে। এখন 4 নাম্বারটা গিয়ে হ্যাঁ এখানে গিয়ে বসবে, এখনো কি সর্বোচ্চ অযুগ্ম অবস্থা, এখন অলরেডি দুটো কি একা একা আছে। সো হুন্ডের নীতি হচ্ছে তোমার একা থাকার নীতি, তারা একা থাকতে চায়। আসো উদাহরণ সহ পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি একই পলির বর্জন নীতি বলতে আমরা কি বুঝি, যে একই পরমাণুর 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হবে না। পলির বর্জন নীতি কি জিনিস? পলির বর্জন নীতি আগে সংজ্ঞা নীতিটা লিখবো। নীতিটা কি? যে একই পরমাণুর, আমি এটা মনে রাখতাম 1 2 4 দিয়ে, ঠিক আছে? একই পরমাণুর, আচ্ছা এটা সেট করে রাখো 1 2 4, একই পরমাণুর, লিখে দিই, পরের বর্জন নীতি মনে রাখবো 1 2 4 দিয়ে। একই পরমাণুর 2টি ইলেকট্রনের, একই পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। আচ্ছা, তো কি বলছি 1 2 4, দেখো একই পরমাণুর
এটা মনে রাখতে পারো, চাইলে আমি মনে রাখতাম যে একই পরমাণুর দুইটি ইলেকট্রনের সংখ্যা, দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না। সো আমাকে বলতে উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে, চলো একটা উদাহরণ দিই আমরা। চলো ফর এক্সাম্পল অক্সিজেন সাথে যে ধরো অক্সিজেনের ক্ষেত্রে কি হয় 1s2, আমি ইলেকট্রন দেখি সুবিধা হবে, স্পিন সহ আগে দেখো 1s2 2s2 2px 2py 2pz। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, তো খেয়াল করো, আমরা তো বাকিগুলো তো বুঝতেছো যে এদের কোয়ান্টাম, এখানে তো অলরেডি 1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট, 1 2 3 ডিফারেন্ট, বুঝতে পারতেছো। এক্স আর পি এর ক্ষেত্রে কি সহকারী কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট, ঠিক না? আমরা যদি খেয়াল করি এই দুই ইলেকট্রনের ক্ষেত্রে, মানে এখানে তুমি বুঝতে পারতেছো সবচেয়ে বেশি সিমিলারিটি কার হতে পারে, সবগুলো নাম্বার সেম কার হতে পারে, একদম মাত্র এই দুই ইলেকট্রনের কাছাকাছি হতে পারে যারা একই অরবিটালে আছে। কারণ বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি মনে করো যে এই ইলেকট্রনটা 2s আছে আর প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 2, আর বাকিগুলো দেখা লাগবে না। আর এই ইলেকট্রনটা ওর প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 1, বাকি নাম্বার তোমার দেখা লাগবে না। এখন ধরো তুমি দেখতে যাচ্ছ এই ইলেকট্রনটা এবং এই ইলেকট্রনটা, ওর দেখো 2s আর 2p, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে গিয়ে s, না সরি, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি 0, এল এর মান এখানে 0, এখানে এল এর মান কত, এল এর মান হচ্ছে কি 1, কারণ 2p, তো ওর দূরে কিন্তু দেখা লাগবে না। আমরা দেখবো কারটা যাদের একদম ক্লোজ, এই দুটোর মধ্যে দেখবো আমরা, ঠিক আছে? আমরা দেখবো তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখবো এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা দেখবো, এই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি, এই যে খেয়াল করো এই ইলেকট্রনের ক্ষেত্রে ওদের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা কত, এন এর মান 2, একটু মার্ক করি যে ই ধরো 7 নম্বর ইলেকট্রন আর 8 নম্বর ইলেকট্রন, লাস্ট দুই ইলেকট্রন ধরো এখানে, না এখানে তো আগে যাবে, তো 5 6 7 8, 5 নম্বর ইলেকট্রনটা যে এখানে যাবে এবং 8 নম্বর ইলেকট্রনটা, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি। চলো, তো ওর ক্ষেত্রে খেয়াল করো প্রথমটার ক্ষেত্রে এন এর মান 2, এল এর মান যেহেতু পি আছে তার মানে এল এর মান 1, ম্যাগনেটিক দেখো px, সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও কিন্তু এখানে -1। আমরা জানি যে px এর ক্ষেত্রে কি হবে, আর এখানে -1 0 1 বা +1 যেই বলো না কেন, ঠিক না? স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। 8 নম্বর ইলেকট্রন, ওর ক্ষেত্রে দেখো এন এর মান কত, এন এর মান হচ্ছে কি 2, যেহেতু 2 এটা, এল এর মান হচ্ছে কি 1, p, এম এর মান কত -1, যেহেতু px। যে জিনিসটা ডিফারেন্ট হবে সেটা হচ্ছে স্পিন সংখ্যা, এটা যদি হয় +12, এটা হবে -12, বুঝতে পারছো? স্পিন সংখ্যাটা হচ্ছে ডিফারেন্ট হবে। আচ্ছা, সো তুমি এটা দেখানোর পরে বলবো তার মানে যে চারটা সংখ্যা কোয়ান্টাম সংখ্যা সেম না, একই পরমাণু দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা যেহেতু কখনোই সেম না, তাই পলির বর্জনীতি এটা ফলো করে। অনেক সময় এইভাবে আসতে পারে প্রশ্নটা যে অক্সিজেন পলির বর্জনীতি ফলো করে কিনা, বা অক্সিজেনের এই দুই ইলেকট্রন পলির বর্জনীতি ফলো করে কিনা, এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তোমার সেম কাজ, এই মানগুলো দেখাবা, কোয়ান্টাম সংখ্যাগুলো দেখাবা, দেন দেখাবা যে কোনো না কোনোটাই ডিফারেন্স আছে, বুঝছো? এখন তোমাকে যে ইলেকট্রন বলবো, ধরো এটা বলছে, তখন তুমি কি বলবো, দেখো ধরো এটা ধরো তোমাকে বলছে প্রথমটা আর লাস্টেরটা, এই যেটা বলছে ধরো, তখন কি বলবা, এন এর মান 2, এল এর মান 1, এম এর মানে গিয়া এটা আসবে -1, এটা হচ্ছে +1, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নাম্বারটা তখন ডিফারেন্ট আসবে, তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানটা তখন ডিফারেন্ট আসবে। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী কেন? সো আমরা কি জানি ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24,
24। তো ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। ওর ক্ষেত্রে কি হয় দেখো, ওর ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে গেল আমাদের 18টা। অনেকে চাইলে এটা এইভাবে লেখে, বুঝছো? এখন এটা ডিপেন্ড করে তোমাদের স্যারের উপর, যে আইকন ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিন বাকিটা লেখে। তো এটা আসলে স্যারের উপর ডিপেন্ড করে। অনেক জায়গায় স্যাররা হয়তো মাইন্ডও করতে পারে শর্টকাটে লিখলে, বেটার হচ্ছে বড়টা লেখা। বাট এটা কিন্তু ভুল না, বুঝছো? তুমি এইভাবে যে ধরো লিখবা, এখানে ধরো যা থাকবে একটুক লেখার পরে আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বাকিটা অনেকেই লিখে। আচ্ছা, তো এবার আসো, বাকি আছে কয়টা? আমার 18টা চলে গেছে, বাকি আছে 6টা। সো নর্মালি কি হওয়ার কথা, 6টা ইলেকট্রন থাকলে সাধারণত হওয়ার কথা 3d6, কিন্তু ক্রোমিয়ামে হয় 3d5। অন্য কালার দিয়ে লিখি, ক্রোমিয়ামে কি হয় 3d5 and 4s1। এইখানে ডিফারেন্টটা মানে পার্থক্যটা হয়। এখানে কেন ডিফারেন্ট তারা দেখো, শেষ কক মানে 3d অরবিটাল তুমি বলবা, এটা তারপরে বলবা যে অনেকে হয় লিখে, এটা লিখে দিই আমি, এটা ভুল না, এটাও কিন্তু ভুল না, অনেকে ভাবে লিখতে পারে চাইলে। আর্গন 3d5 4s1, মানে আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন 18টা পর্যন্ত, দেন 3d5 4s1। তুমি কি বলবা যে ডি অরবিটাল, যে এখন কথাগুলো বলে দিই, কি লিখবা? তুমি লিখবা যে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ, মানে হাফ ফিল্ড, ফুল ফিল্ড বা হাফ ফিল্ড। অর্ধপূর্ণ ডি অরবিটাল অধিক স্থায়ী। অধিক স্থায়ী। দেখো নর্মালি নিয়মে কি হওয়ার কথা ছিল, তুমি নর্মালটা বলতে পারো যে তুমি যদি অ্যাকচুয়ালি আহ্বান নীতি ফলো করো, আহ্বান নীতি ফলো করলে কোনটা আসবে? আহ্বান নীতি ফলো করলে কিন্তু মানে যেটা হইতো সেটা হচ্ছে এরকম, যদি আহ্বান নীতি ফলো করতা তাহলে কি হইতো? তাহলে হয়তো ধরো এরকম আর্গন 3d6 4s বলে কিছু নাই, 0। এটা হইতো যদি ফলো করতা, ঠিক আছে? নর্মাল নিয়ম। যদি ফলো করে, কিন্তু এটা হয় না। কেন হয় না? কারণ তুমি যদি এক ইলেকট্রন 4s দিয়ে দাও, তখন 3d5 কি হয়? 3d5 তখন অর্ধেক বা অর্ধপূর্ণ হয়, হাফ ফিল্ড হয়, ঠিক আছে? তার মানে কি d5 বা সম্পূর্ণ হলে কি d10, বুঝছো? এই দুটো বেশি স্থায়ী, যার কারণে ক্রোমিয়াম ইলেকট্রন সংখ্যাটা তোমার বা ইলেকট্রন বিন্যাসটা কি হয়, একটু ব্যতিক্রম হয়, ঠিক আছে? সকালবেলা বুঝছো, মানে রাস্তায় কলা শুকিয়ে যাচ্ছে। আসো, আচ্ছা 4d ও 4s এর মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করে ও কেন? কি বলবা? আহ্বান নীতি। আহ্বান নীতি কি ছিল? যে ইলেকট্রন অলওয়েজ কম শক্তি সম্পন্ন স্তরে আগে প্রবেশ করবে। কম শক্তি স্তরে আগে। তো কার নীতি ছিল? আহ্বান নীতি, তোমরা জানো আউফবাউ, বিল্ডিং আপ, ঠিক আছে? আউফবাউ মানে কি? যে বিল্ডিং আপ। কথা আছে দেখবা বইয়ে লেখা আছে যে আউফবাউ জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। সো তারপরে করবো কি দেখো, 4d এবং 4f। 4d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে কি 4 এবং l এর মান হচ্ছে কি 2। 4f এ n এর মান 4, l এর মান 3। সো এখানে n প্লাস l কত হবে? 4 যোগ 2 মানে 6। ওর ক্ষেত্রে কি হবে? ওর ক্ষেত্রে n প্লাস l কত হবে? 4 যোগ 3 মানে 7। যেহেতু অশক্তি স্তর মানটা বেশি, তাই আগে ইলেকট্রন 4d তে যাবে, তারপরে যাবে 4f এ।
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পলির বর্জনীতি মেনে চলে, ব্যাখ্যা করো। পলির বর্জনীতি কি ছিল? পলির বর্জনীতি ছিল একই পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারে না। সো দেখো হিলিয়ামের ক্ষেত্রে কি হবে, হিলিয়ামের তোমরা জানো দুইটি ইলেকট্রন আছে, সো অর হচ্ছে 1s2। ঠিক আছে, তো অর দেখো প্রথমটা দেখো ইলেকট্রন 1 প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে, আর দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে চলো আমরা দেখি। প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথমটার ক্ষেত্রে n এর মান 1, s এর l এর মান 0 যেহেতু 1s, m এর মান 0 যেহেতু একটাই আছে 1s এ, তোমরা জানো ক্রম সংখ্যা একটাই, s এর মান প্লাস হাফ। ইলেকট্রন 2 এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, l এর মান 0, m এর মান 0, সব সেম, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যায় গিয়ে এটা পার্থক্য হয়ে যাবে, স্পিন সংখ্যা মাইনাস হাফ। এই কারণে বলে দিব যে হিলিয়াম হচ্ছে পলির বর্জনীতি ফলো করে। তার আগে বর্জনীতি লিখে দিবে, আমি আবার লিখতেছি না কারণ অলরেডি লিখছি একবার, তোমরা জানো জিনিসটা যে কি হবে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর অন্য না জন্য হবে, তাই তো বলি, কি লিখছে হবে। আচ্ছা লিখে দিই, হাইড্রোজেন পরমাণুর জন্য পাউলির বর্জনীতি প্রযোজ্য নয়। কেন? দেখো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন কয়টা? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন আছেই একটা, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আছেই একটা, সো অর যেহেতু ইলেকট্রন আছেই একটা, দুইটি পলির বর্জনীতি আবার বলবো যে একই পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই এক হতে পারে না। কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন আছেই কয়টা? হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রন আছে আমার একটা ইলেকট্রন, ওইটা বলবো যে একই পরমাণু দুটি ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা হতে পারে না। ঠিক আছে, অনেকে কনফিউজ হয়ে যাবে, যারা অনেকে তাকে স্লাইড পড়েছে সবার জন্য লিখে দিই। অনেকেই ক্লাস দেওয়ার পরপরই বলে বুঝছো যে ভাই স্লাইড দেন, অবশ্য ভালো। এটা আসলে আমি চাই যে খ নাম্বার সব একসাথে নোট ডাউন থাকুক। তোমরা পরীক্ষার আগে অনেকে থাকে সিকিউ খুব ভালো করে পড়ে, এমসিকিউ মানে ক খ পড়ে না, তখন জাস্ট একবার রিড আউট করে যাবো জিনিসটা পুরোটা। ক্লাস একবার করতে পারো, ক্লাস করলে মাথায় থাকবে কি কি পড়াইছিলাম, কি কি বলছিলাম, অ্যান্ড দেন চাইলে পরীক্ষা একবার ক্লাস করা হয়ে গেলে তোমরা কি করতে পারো, স্লাইডটা পুরোটা একবার রিড আউট করে যাবা। তাই লিখে দিচ্ছি, আসো। দুই ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে না। সো যেহেতু তোমার ইলেকট্রন লাগবে দুইটা, হাইড্রোজেনের আছেই একটা, তো পলির বর্জনীতি অর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ম্যাগনেসিয়াম 2+ গঠিত হলেও ম্যাগনেসিয়াম 3+ কেন গঠিত হয় না? আচ্ছা খেয়াল করে দেখো, আমরা কি জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। কিরকম? 1s2, 2s2, 2p6, 3s2। ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s0। যদি খেয়াল করে দেখো ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কার মতো? এটা হচ্ছে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, নিয়নের মতো, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, বা তোমার বাংলায় বলতে পারো ইলেকট্রন বিন্যাস।
ঠিক আছে। সো ও কিন্তু বেশি সুস্থির। তুমি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ আনা যত সহজ, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ আনতে যে পরিমাণ আয়নীকরণ শক্তি লাগবে কম। এই কাজটা করতে আয়নীকরণ শক্তি কম লাগবে। আয়নীকরণ শক্তি কি জিনিস আমরা জানি, যে একটা ইলেকট্রনকে, একটা পরমাণুকে তার পজিটিভ আয়নে বা ধনাত্মক আয়নে পরিণত করার জন্য একটা যে পরিমাণ শক্তি দেওয়া হয়, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে তাকে একটা পজিটিভ বা ধনাত্মক আয়নে পরিবর্তন করার জন্য যে পরিমাণ শক্তি লাগে, মানে ধরো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ করতে বা ম্যাগনেসিয়াম প্লাস করতে, এই কাজটা করার জন্য একটা এনার্জি দিতে হয় বাইরে থেকে, যাতে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রনটা বের হয়ে যায়। ইলেকট্রনটা বের করার জন্য একটা এনার্জি দেওয়া লাগবে। এই এনার্জিটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আয়নীকরণ শক্তি। তো ম্যাগনেসিয়াম 2+ করার জন্য তোমার খুব বেশি প্যারা খেতে হবে না, কারণ ও আসলে চাইই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, ও চাই নিউনের মতো হইতে। ঠিক আছে। সো যেহেতু ও চাই নিউনের মতো হইতে, ওকে খুব বেশি ধাক্কা দেওয়া লাগবে না। ওকে বলবা যে আমার চল নিউনের মতো হয়ে আসি, বলে ঠিক আছে চলো, প্যারা নেই। কিন্তু একবার যখন নিউন হয়ে যাবে, ঠিক আছে, নিউনের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, অষ্টক পূর্ণ হয়ে যাবে শেষ কক্ষপথে, এরপরে কিন্তু তুমি তাকে আর আয়নীকরণ শক্তি মানে তখন বেশি দেওয়া লাগবে, তখন কিন্তু বেশি দেওয়া লাগবে। তখন আর ও বলবে ভাই আর পারবো না, আমি আমার যা লাগে দরকার পেয়ে গেছি জীবনে, আর দরকার নেই। তখন আয়নীকরণ শক্তি অনেক বেশি দেওয়া লাগে। বুঝছো? অনেক বেশি লাগে। ঠিক এই কারণেই ম্যাগনেসিয়াম 2+ হলেও ম্যাগনেসিয়াম 3+ সাধারণত হয় না, গঠিত হয় না কারণ সহজে। ক্যালসিয়াম পরমাণু 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়? আমরা জানি ইলেকট্রন আগে কোথায় যাবে, যে কক্ষপথ শক্তি কম শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রন যাবে আহ্বান নীতি অনুযায়ী। 3d আর 4s, 3d অরবিটালের ক্ষেত্রে দেখো 3d অরবিটালের ক্ষেত্রে কি আছে, 3d অরবিটালে n এর মান হচ্ছে কি 3, l এর মান হচ্ছে কি 2, 4s অরবিটালে n এর মান হচ্ছে গিয়ে 4 আর l এর মান হচ্ছে 0। শক্তি যদি আমরা খেয়াল করি, তার মানে n + l 3 + 2, এখানে আমাদের n + l মানে 4 + 0। তো ওর ক্ষেত্রে মানটা হচ্ছে 5 আর 4s এর ক্ষেত্রে মানটা হচ্ছে কি 4, ঠিক না? তার মানে তুমি কি বলতে পারো, 4s এর শক্তি স্তর 3d থেকে কম, তাই আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রনটা আগে কম শক্তি সম্পন্ন স্তরে যাবে। আচ্ছা, এবার দেখো হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাস ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। ফসফরাস কি আমরা জানি, ফসফরাস P15। হুন্ডের নীতি অনুসারে আমরা কি জানি, যে সর্বোচ্চ আগে নীতি বলবা, বুঝছো, হুন্ডের নীতি আগে বলবা যে মানে ইলেকট্রন গুলো কক্ষপথে একই সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন গুলো এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে, সর্বোচ্চ বিজয় থাকতে পারে। সো দেখো ফসফরাসের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 তো 1s 2s p 3s 3p ক্ষেত্রে কি হবে দেখো, এখন কয়টা বাকি দেখো, 2 4 6 8 10 12টা হয়ে গেছে আমার, বাকি আছে কয়টা, তিনটা বাকি। তিনটা যাবে কিভাবে, এভাবে যাবে, একটা হয়ে গেছে, একটা সর্বোচ্চ অযুগ্ম থাকবে। এটা কিন্তু এমন হতে পারতো, যেমন হতে পারতো এটা এখানে না এখানে যেতে পারতো, রাইট? এটা কিন্তু হতে পারতো, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু একটাই করে যাবে।
নেক্সটে আসো, যে কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায় কেন? কপারের ইলেকট্রন হচ্ছে কি 29টা, রাইট? দেখো কপার 29, কপারের ইলেকট্রন বিন্যাস কিরকম হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। আমি দুইভাবে লিখবো, একটা হচ্ছে যেটা হয় আর যেটা হচ্ছে তোমার নীতি ফলো করে যেটা হয়। যা হওয়ার কথা। কি হওয়ার কথা নীতি অনুযায়ী ওটা দেখবো আমরা। আচ্ছা, আমি ছোট করে দিচ্ছি আর্গন। তুমি বুঝতে পারছো যে 18টা এখানে আছে, অলরেডি বলে ফেলছি। আর্গন অ্যান্ড 3d 4s। তো নীতি অনুযায়ী ফলো করলে কি হবে দেখো, আমাদের এখানে চলে গেছে 18টা, বাকি আছে কয়টা? 11টা বাকি আছে। নীতি অনুযায়ী কি হতো? নীতি অনুযায়ী হওয়ার কথা ছিল আমার 4s2 আগে পূরণ হবে, এরপরে 3d9। একটু আগে আমরা দেখলাম যে এই দেখো 3d-র মান কিন্তু বেশি, 3d-র মান কিন্তু বেশি। তার মানে ইলেকট্রনগুলো আগে কাকে পূর্ণ করে? আগে ইলেকট্রনগুলো 4s কে পূর্ণ করে, ঠিক আছে? 4s কে পূর্ণ করে। সো 4s কে যদি আগে ইলেকট্রনগুলো পূর্ণ করে তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? 4s to 3d9 হওয়ার কথা, ঠিক না? কিন্তু আমরা কি জানি দেখো, আমরা একটু পড়ে আসছি যে অর্ধপূর্ণ ডি অরবিটাল অথবা হাফ ফিল ডি অরবিটাল এরা কিন্তু অধিক স্থায়ী হয়। অর্ধপূর্ণ ডি অরবিটাল বা অনেক টুই ছিল, নর্মাল নিয়ম অনুযায়ী হলো ছিল তোমার ধরো 3d 4s2 and 3d4, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি দেখো অর্ধপূর্ণ বা অপূর্ণ সম্পূর্ণ ডি অরবিটাল গুলো কি হয়? হাফ ফিল্ড হয়, মানে বেশি স্থায়ী হয়। হাফ ফিল্ড বা ফুল ফিল্ড গুলো বেশি স্থায়ী হয়। তো এখানে যদি খেয়াল করো, ও যদি একটা ইলেকট্রন ওকে দেয় 3d10 হয়, তাহলে কিন্তু ওরা বেশি স্থায়ী হবে, বেশি স্থায়ী হবে। তার মানে 3d10 4s2 সরি 4s1 এটা হচ্ছে কি বেশি স্থায়ী। তারপর বলবা যে সম্পূর্ণ ডি অরবিটাল যেহেতু বেশি স্থায়ী তাই বেশি স্থায়ী। তাই কি হয়? তাই কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখায়, ঠিক আছে? তাই কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এরপর দেখো যে কি বলছে, আউফবাউ নীতি ব্যাখ্যা করো। আমরা কি জানি আউফবাউ গুলো সাধারণত কি করবে? প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে। আউফবাউ নীতি কি হবে দেখো, আউফবাউ নীতি অনুযায়ী আমরা জানি ইলেকট্রন গুলো প্রথমে বা আগে নিম্ন শক্তি সম্পন্ন স্তরকে পূর্ণ করবে। তারপর যারা উদাহরণ দেবো একটা যে কোনো ইচ্ছা, এবার এটাও যাবো, ওই যে একটু দিলাম না, এই যে আমরা ক্যালসিয়াম এটা দিলাম। তো তুমি চলে এরপরে এই জিনিসটা আবার দিয়ে দিতে পারো এখানে, এই সেম জিনিসটা উদাহরণ হিসেবে আমরা যদি কপি করা যেতে পারো। আসছে থাক, বুঝতেই করতে হবে নাকি?
বুঝতে পারলেই হবে, এই জিনিসটা আবার লিখবে আর কি, এটা হচ্ছে মেইন কথা। আসো, পি উপস্তরে পি উপস্তরে সর্বোচ্চ 6টি ডেটা থাকতে পারে, পলির বর্জনীতি অনুযায়ী ব্যাখ্যা করো। পি উপস্তরে খেয়াল করো, পি উপস্তরে, পি সাবশেল, পি সাবশেলে পি উপস্তরে এল এর মান কত? পি এর ক্ষেত্রে এল এর মান কত আমরা জানি 1, এস এর ক্ষেত্রে 0, 1। সো এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে আমাদের -1, 0, 1। তার মানে অরবিটাল হচ্ছে +1 বা 0 যেই বল, সমস্যা নেই। অরবিটাল কয়টা? এই সাবশেলের অরবিটাল হচ্ছে 3টা। এখন পলির বর্জনীতি অনুযায়ী ইলেকট্রনগুলো কি হবে? অরবিটালে সর্বোচ্চ 2 থাকতে পারবে, দুই স্পিনের। তাহলে দুটি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন একই অরবিটালে থাকতে পারবে, একই অরবিটালে থাকতে পারে। তাই সর্বোচ্চ কয়টা থাকতে পারবে ইলেকট্রন? দেখো আমি মানে একটা অরবিটালে হাইয়েস্ট 2 দিতে পারবো, একটা +1/2 একটা -1/2। তো যেহেতু অরবিটাল আছে 3টা, সুতরাং ইলেকট্রন বা আমরা বলতে পারি যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে? অরবিটাল যেহেতু 3টা, 2টার মধ্যে সর্বোচ্চ +/- থাকতে পারবে। সো 3 × 2 = 6টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এবার দেখো ফেরাম 2+ এবং কোবাল্ট 3+, এদের ইলেকট্রনিক পরস্পর আইসো ইলেকট্রনিক। আচ্ছা, তো আমরা কি জানি ফেরাম 2+, ফেরাম কি? ফেরাম 26, ওর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, এটা বলা যায় 3d, আর চলে গেছে অলরেডি 18টা, তো বাকি আছে কয়টা? 8টা, 6 আর 4s2। এটা হচ্ছে ফেরামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমার রয়েছে ফেরাম 2+, ওর ক্ষেত্রে কি হবে? এই সেম জিনিসটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 আর 4s0, দুইটা বের হয়ে যাবে ইলেকট্রন। তো আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো মানে কি জানি আমরা? সেম ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন, মানে ওদের ইলেকট্রন নাম্বার সমান থাকবে। আচ্ছা, এটা দেখা হয়ে গেল। আর কি বলছে আমাকে? কোবাল্ট 3+, কোবাল্টের 27 আমরা জানি। ওর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, বাকি আছে 7টা আমার। সো 27, 9টা বাকি আছে। 4s2, 3d, 7। কোবাল্ট 3+ এর ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3টা বের হয়েছে। খেয়াল করো, 3টা বের হয়েছে। তো 4s থেকে বের হবে 3টা, মানে 4s0 হয়ে যাবে, আর 3d6 হবে, এখানে একটা চলে যাবে, 3d6 হবে। খেয়াল করো ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু একই, পুরো হুবহু সেম। যার কারণে ফেরাম এবং কোবাল্ট ইলেকট্রন নাম্বার যেহেতু সেম, যেহেতু ওদের হচ্ছে ইলেকট্রন নং সংখ্যা সেম বা একই, তাই তারা কি একে অপরের আইসো ইলেকট্রনিক।
ক্লিয়ার? আচ্ছা, সহজ জিনিস। একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। আমরা জানি ইলেকট্রন, কোনো অ্যাটমে আমরা যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পাঠাই, এখানে যদি সার্কিট মানে না, হবে না, গোল্ডেন না লাগবে। প্যারা কেন নিচ্ছি? আমরা তো নর্মালি বলেই পারতাম। থাক, বড় করে দিই। খারাপ হয়নি তো, সুন্দর লাগছে এমনিতে। চলে গেছে, প্যারা নেই, আসো করি। আচ্ছা, তো আমরা কি জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা। সো এখানে থাকতেছে, তুমি যদি হাইড্রোজেনকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাও, ধরো এখান থেকে আপগ্রেড করে এখানে নিয়ে গেছো, তারপরে আবার ধরো এখানে নিয়ে গেছো, ও যখন উচ্চ শক্তি স্তরে চলে যাবে, ধরো এন এর মান 2 3 4 নিয়ে গেছো, ঠিক আছে, 1 থেকে 2 3 4 নিয়ে গেছো, ও যখন ব্যাক করবে, ব্যাক করার সময় থাকতে চায় না, স্টেবল না এখানে, ও যখন আবার, আচ্ছা সেম কালার হয়ে যাচ্ছে না, যখন আবার 2 থেকে ধরো 3 তে গেছে, 3 থেকে যখন 2 এ যাবে, আবার 2 থেকে যখন 1 এ আসবে, এই বের হওয়ার সময় সে একটা সার্টেন ওয়েভলেন্থের, একটা ডেফিনিট ওয়েভলেন্থের একটা শক্তি নিঃসরণ করবে। একটা শক্তি নিয়ে সে উপরে যাবে, তোমরা জানো এটা, একটা শক্তি নিয়ে, কিছু পরিমাণ শক্তি নিয়ে সে উপরে যাবে বাইরে থেকে, আর ব্যাক করার সময় কিছু পরিমাণ শক্তি বের করে আসবে। তো ও যখন উচ্চ শক্তি স্তরে যাওয়ার পরে, দেখো উচ্চ শক্তি স্তরে যাওয়ার পরে যখন সে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন সে একটা ডেফিনিট বর্ণালীর বা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের নির্দিষ্ট একটা বর্ণালীর আলো সে নিঃসরণ করে আসবে। সো ঠিক আছে, যেহেতু সে শক্তি ছেড়ে দিচ্ছে, তখন সে নিচে যাওয়ার সময় একটা অন্য বর্ণালীর আলো নিয়ে বের হবে। এই কারণে কিন্তু হাইড্রোজেন একটি ইলেকট্রন থাকলেও ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন বর্ণালীর আলো সৃষ্টি হয়, অনেকগুলো রেখা সৃষ্টি হয়। ঠিক আছে, ধরো তোমার সহজে বলি, ধরো তোমার 3 থেকে 2 আসার সময়, 3 থেকে 2 আসার সময় মনে করো এক ধরনের কালার আসলো, ঠিক আছে, ধরো 3 থেকে 2 আসার সময় আমার কালার হচ্ছে গিয়ে, সব কালার ইউজ হয়ে গেছে, ধরো লাল কালার দিছে। 2 থেকে 1 আসার সময় ধরো অন্য কালার দিবে, বুঝছো? তো এই জন্যই ওর ইলেকট্রন একটা, কিন্তু ভিন্ন ভিন্ন কালারের বর্ণালী দেয়। নির্দিষ্ট ভিন্ন। আচ্ছা, অনুপ্রভা কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা দেখো, আমরা জানি যে আলোক, ইলেকট্রনগুলো আলোক শক্তি বা ফোটন গ্রহণ করে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে
গিয়ে কম্পমান থাকে, ও একটা এটাকে বলে তোমার হচ্ছে ট্রিপলেট স্টেট, ঠিক আছে। তো ও যখন, সহজে বলি একটু, ধরো এই এনার্জি লেভেল আছে, এই এনার্জি লেভেল থেকে ডিফারেন্ট এনার্জি লেভেলে চলে গেছে, উপরে চলে গেছে, এখানে সে কম্পমান থাকে এবং সে ব্যাক করার সময় তার স্পিনটা চেঞ্জ করে। ধরো এখানে সে ছিল ধরো এরকম স্পিনে, ধরো ফর এক্সাম্পল অন্য কালিতে দেখাই, ধরো এদিকে ছিল, এই দিকে স্পিনে ছিল, উপরে যাওয়ার পরে তার স্পিনটা চেঞ্জ হয়ে যায়, তার স্পিনটা চেঞ্জ হয়ে যায়। এখন সে যদি ব্যাক করতে চায় তখন তাকে ডিফারেন্ট স্পিনে ব্যাক করতে হবে, আবার স্পিন চেঞ্জ করে আসতে হবে। নর্মালি ধরো একটা ইলেকট্রন ছিল দুই ইলেকট্রন একসাথে, তো একটা ধরে দিকে একটা ধরে দিকে এই স্পিনে ছিল, ওই যখন উপরে চলে গেছে তার স্পিনটা দেখো আবার সেম হয়ে গেছে, ওর মতো হয়ে গেছে না, সেম স্পিনে চলে আসছে। তো সে ব্যাক করার সময় আর অন্য একটা পাথ হয়ে ধরা লাগে, সেম রুটে সে আর ব্যাক করতে পারবে না। আর কি করতে হবে, একটা ডিফারেন্ট পথ বাছাই করে নিতে হবে, ডটেড লাইন, স্ট্রেট আসবে না, তো ডিফারেন্ট পথ নিয়ে আসতে হবে। দেখো সে আগে এখান থেকে এখানে আসবে, এখানে গিয়ে তার স্পিন ঠিক করবে, আগের স্পিনে নিয়ে আসবে, দেন হচ্ছে সে ব্যাক করবে, দেন সে ব্যাক করে চলে আসবে আগের জায়গায়। বুঝলো জিনিসটা? এটা একটা কমপ্লেক্স জিনিস, ট্রিপলেটসে তোমরা পড়বা, সামনে সমস্যা নেই, এটা আসলে তোমাদের এই লেভেলে লাগবেও না, তাও বলে দিলাম। তো তখন হচ্ছে কি হয় যে অনুপ্রভা সৃষ্টি হয়, যার কারণে এই অনুপ্রভা বা ইংলিশটা বলে দিচ্ছি, তোমরা ইংলিশ শুনছো অনেকে, ঠিক আছে, ফসফোরেসেন্স, সৃষ্টি হয়, বুঝছো? তখনই ফসফোরেসেন্স সৃষ্টি হয়। তুমি দেখছো, আমি বলি তোমাকে, হ্যাঁ অনেক সময় দেখবা আছে কিছু লাইট আছে, লাইট অফ করলে জল জল করে, বুঝছো, সবুজ সবুজ দেখবে কিছু জিনিস থাকে, একেবারে ফসফোরেসেন্স লাইট, বুঝছো? বাট এখন হয়তো তোমাকে বুঝতে পারছো কি বলছি কোনটা। রেখা বর্ণালী কিভাবে মৌল শনাক্তকরণের ব্যাখ্যা ব্যবহার হয়? কোনো কোনো মৌলের বা কোনো ইলেকট্রনের উপর তুমি যদি আলো দাও, সে একটা উচ্চ শক্তি স্তরে চলে যাবে এবং এখানে একটা ট্রিপলেট স্টেট তৈরি হবে। এটা লিখলাম যদি আমি, একটা ট্রিপলেট স্টেট, এবং ট্রিপলেট স্টেটে কি বলছিলাম যে এর স্পিনটা থাকে উল্টো দিকে, একটু দেখো বলছিলাম উল্টো দিকে স্পিনটা থাকে, ট্রিপলেট স্টেটে গিয়ে উল্টো হয়ে যায় স্পিনটা। তো ও যখন ব্যাক করতে যাবে তখন সে কিছুক্ষণ ধরে রাখবে, সময় লেগে দেন স্পিন ঠিক করে ব্যাক করবে, সোজা কথায়। তো এই ব্যাক করার সময় সে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট সে এমিট করবে, নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের শক্তি সে ছেড়ে দিবে। তো এই যে শক্তি ছাড়তেছে, এটা দিয়ে আমরা কালারটা দেখি, এই কালারের উপর ভিত্তি করেই তোমার এটার মৌল শনাক্ত করা যায়, ঠিক আছে? এই কালারটার উপর ভিত্তি করে কি করা যায়, মৌল শনাক্ত করা যায়, ঠিক আছে? আচ্ছা, লিখবা কি বাংলা ছবি রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জালটাকে এবং জাল পাসপোর্ট শনাক্ত করা হয় ব্যাখ্যা করো। এটাও কিন্তু আমাদের কাইন্ড অফ সেম কনসেপ্ট। তোমাকে বলি, ইউভি রশ্মির সাহায্যে যখন আমি লাইটটা দিই, কয়েকটা জিনিস জানা হচ্ছে। ইউভি রশ্মির সাহায্যে আমরা জানো কোনটা ইউজ করা হয়, অ্যারাউন্ড 230 থেকে 375 ইউভি অনেক রশ্মি আছে, মানে অনেক লেন্থ আছে, তোমরা জানো। এর মধ্যে 230 থেকে 375 এই ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভিটা মেনলি জালটাকে শনাক্তকরণে ব্যবহার করা হয়। আমরা জানি
আমরা জানি যে জাল টাকার নোটের উপর কাগজের নোটে ঠিক ফসফর প্রলেপ দেওয়া হয়, বুঝছো? কাগজের নোটে একটা প্রলেপ দেওয়া হয় যার নাম ফসফর প্রলেপ। কি প্রলেপ? একটা ফসফরের প্রলেপ দেওয়া হয়। প্রলেপ দেওয়া হয়। তো এই ফসফর প্রলেপে তুমি যখন একটা ইউভি রে দাও, তুমি দিছো হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, দিছো হচ্ছে 375 বা ধরো 230 ন্যানোমিটারের একটা লাইট, তুমি দিছো আল্ট্রাভায়োলেট রে, কিন্তু দেখো তুমি ধরো ওকে দিছো আল্ট্রাভায়োলেট রে, এবং সে আল্ট্রাভায়োলেট রে নিয়ে ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসছে। কি দিছো তুমি দিছিলে হচ্ছে কিন্তু আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে। ওকে দিছো কি ইউভি রে। সে যখন ব্যাক করবে তখন কিন্তু সে আর ইউভি রে ইমিট করে না, সে তখন ইমিট করে হচ্ছে দৃশ্যমান আলো। ব্যাক করার সময় দেখো তুমি ইউভি রে দিয়ে এটাকে ইমিট উপরের স্তরে পাঠাইছো, সে ব্যাক করার সময় কিন্তু ব্যাক করবে একটু অন্য ওয়েভলেন্থ, দৃশ্যমান আলো ব্যাক করবে, দৃশ্যমান আলো। ঠিক এই কারণে তুমি যখন লাইটের মানে ধরো তুমি হচ্ছে দেখো, ধরো তুমি ফোনের উপর ধরো আছে, ধরো নোটের উপর তুমি কি করছো, লাইট দিছো, তুমি দিছো ইউভি রে, কিন্তু এই ফসফর প্রলেপে পরে সেটা চলে গেছে, মানে ইলেকট্রনটা চলে গেছে উচ্চ শক্তি স্তরে, সে যখন আবার ব্যাক করবে তখন সে দৃশ্যমান আলোটা প্রতিফলিত করছে, যার কারণে দেখতে পাচ্ছ যে লাইট দেখা যাচ্ছে, অন্য একটা আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ইউভি রে দ্বারা জালটাকে শনাক্ত করা হয়। যেটা জালটাকে কিন্তু ফসফর প্রলেপটা নাই। ভালো টাকায় বা আসল টাকায় ফসফর প্রলেপ থাকে, আসল টাকায়। জাল টাকায় কিন্তু ফসফর প্রলেপটা থাকে না। আসল নোটে এই ফসফর প্রলেপটা থাকে, জিনিসটা বুঝতে পারছো? তো এই বিষয়গুলো তুমি চাইলে সুন্দর করে কথা লিখে দিবা, এটাই। পাসপোর্টে কিভাবে অনুপ্রভ সৃষ্টি হয়, সেম কনসেপ্ট, সেম কথা, সেম ফসফোরেসেন্স কিভাবে সৃষ্টি হয়, একই কথা, বুঝছো? প্রলেপ দেওয়া হয়, এই সেম কথা, সেম কাহিনী। আচ্ছা, আইআর রশ্মির ব্যবহার লিখো। আইআর রশ্মি তোমরা জানো, এটা বলে ইনফ্রারেড লাইট বা অতি অবলোহিত রশ্মি। আইআর ফর ইনফ্রারেড রে, বাংলায় বলতে পারো অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি, ঠিক আছে। আইআর এর ব্যবহার এক পেজে শেষ করে চিন্তা করতেছি আমি, কারণ আইআর এর ব্যবহারের অভাব নাই, ঠিক আছে। আইআর এর ব্যবহারের অভাব নাই। একটা হচ্ছে তোমাকে বলি, পালস অক্সিমিটার, তোমরা দেখছো পালস অক্সিমিটার, এই যে আঙ্গুলে লাগায়, ঠিক আছে। রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করে হবে। তোমরা হচ্ছে অনেক সময় দেখবা পেশেন্টের বা রোগীর দেখবা হচ্ছে যে হসপিটালে অ্যাডমিট থাকার সময় দেখবা যে হাতে টি লাগানো থাকে, আর একটা অক্সিমিটার লাগানো থাকে, যে উপর প্রত্যেক সময় রিডিং আসে যে কত পার্সেন্ট তোমার এখন স্যাচুরেশন বা অক্সিজেন ঘনত্ব কত আছে, ঠিক আছে, এরকম রিডিং আসে। তারপর ধরো হচ্ছে মাংসপেশির টান, খুবই কমন ইউজ। মাংসপেশির ব্যথা, মাসেলের ব্যথা, অনেক শুনছো ফিজিওথেরাপি দেয়, ঠিক না? থেরাপিতে কিন্তু ইনফ্রারেড লাইট ইউজ করা হয়, বুঝছো? গরম লাগে, ভালো লাগে। মাংসপেশির ব্যথা, টান, এগুলোর নিরাময়, ঠিক আছে। অস্থি বা জয়েন্ট, ঠিক আছে, জয়েন্টের ব্যথা, জয়েন্ট পেইন, এই ব্যথাগুলো কিন্তু সারানোর জন্য আইআর এর ব্যবহার করা হয়। আর ধরো রক্তনালীর রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য, রক্ত সঞ্চালন বাড়াতে আইআর ইউজ করা হয়। যেখানে আইআর দিবা সেখানে দেখবা একটু গরম লাগবে হালকা,
পুরোর মতো করো না কিন্তু একদম, খুব হালকা একটা করুন, যার কারণে এখানে কি ব্লাড ফ্লো বেড়ে যাবে, গরম লাগলে সেখানে ব্লাড ফ্লোটা সাধারণত বেড়ে যায়, রক্ত সঞ্চালন বাড়াতে ইউজ করা হয়। এরপরে ধরো হচ্ছে জৈব যৌগ শনাক্তকরণ, খুব একটি ইম্পর্টেন্ট। তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বা যে অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটা অ্যালডিহাইড, কোনটা অ্যালকেন, অ্যালকিন, এগুলো শনাক্তকরণে কিন্তু আইআরএ ইউজ করা হয়। তারপর রিমোটে, টিভি রিমোট টিভি বা এসি রিমোটে কিন্তু আইআরএ ইউজ করা হয় যোগাযোগ অবস্থায়। তো আইআরএ আসলে কাজ অনেক কাজ, তোমরা বইয়ে দেখবা। তো এই কয়েকটা মোটামুটি এগুলো লিখলেই হবে, যেগুলো মেইন পয়েন্ট আমি মোটামুটি লিখে দিচ্ছি, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে আইআরএর হচ্ছে ব্যবহার সেম ওই যে 5 অক্সিমিটার বলবা, সেম অ্যাজ লাস্ট কোশ্চেন। সেম বলতে হচ্ছে কয়েকটা বাদ দিবা, জৈব যৌগটাকে বাদ দিবা, মাংস বেশি টান, আরেকটা ব্লাডার সংকোচন, তো এখানে লিখে দিই আমাদের যে ইউরিনারি ব্লাডার মূত্রথলি, এই ইউরিনারি ব্লাডার সংকোচন। ঠিক আছে, আচ্ছা দেন এটা আগেরটা থেকে দেখবা, যেগুলো মেডিকেল ছিল লিখবা আর কি, এটাই সোজা কথা। এমআরআই এর মাধ্যমে কি ধরনের রোগ শনাক্ত করা যায়? এমআরআই এর মাধ্যমে একটা খুবই কমন হচ্ছে ক্যান্সার কোষ, অস্বাভাবিক কোনো কোষ, অস্বাভাবিক কোনো টিস্যু, এগুলো মেনলি আসলে এই এমআরআই এর মাধ্যমে দেখা যায়। ঠিক আছে, এমআরআই ফুল ফর্ম জানা লাগতে পারে। এমআরআই ফুল ফর্ম তোমরা জানো যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দিতে পারে। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। শিখা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? আচ্ছা, শিখা পরীক্ষা আসলে তোমার গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করার কারণ হচ্ছে কার্বনেট বা নাইট্রেট, ধরো নাইট্রেট বা কার্বনেট, এগুলা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু অধিক উদ্বায়ী। এই কার্বনেট বা নাইট্রেট লবণ থেকে ক্লোরাইড লবণ অধিক উদ্বায়ী। ক্লোরাইড লবণ উদ্বায়ী বা বলতে পারো অধিক উদ্বায়ী। যার কারণে আসলে কালারটা সুন্দর মতো দেখা যায়, সোজা হিসাব। যেমন তুমি যদি কোনো ধাতব সাথে ধরো, ফর এক্সাম্পল আমি যদি বলি পটাশিয়াম নাইট্রেট, HCl যুক্ত করি, তো এই যে আমার ধরো KCl তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড, এটা কিন্তু উদ্বায়ী, তো এটা উড়ে যাবে উপরে। উড়ে যাওয়ার সময় তুমি বেসিক্যালি এই শিক্ষা পরীক্ষায় কালারটা দেখতে পাবা, বুঝছো? যখন উড়বে তখনই উড়ে যাবে, তখন কালারটা দেখতে পাবা। ঠিক আছে, আমাদের এই ইন্ডাস্ট্রি, সো এটা অধিক উদ্বায়ী। এই কারণে কিন্তু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ইউজ করা হয় শিক্ষা পরীক্ষায়। দেখো উদ্বায়ী হওয়ার কারণে কি হচ্ছে, যে বুনসেন বার্নারে শিখা দেয়। ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা হাইড্রোক্লোরিক লবণে হ্রাস পায় কেন? আচ্ছা, তোমরা যারা কমন আয়ন ইফেক্ট ধরো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আর তোমার ধরো হচ্ছে HCl ধাতব ক্লোরাইড, বা আমি যদি আরো ধরো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সবাই চিনো, আর ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক্ষেত্রে কি হবে, কমন আয়ন ইফেক্ট হবে। তোমরা জানো সম আয়ন ইফেক্ট বা কমন আয়ন ইফেক্ট, এটাই মেইন কথা। তুমি যদি লিখতে পারো সম আয়ন ইফেক্টের কারণে, তাহলে তোমার অ্যান্সার মোটামুটি কারেক্ট। সম আয়ন প্রভাব, এটা হচ্ছে মেইন কথা, কমন আয়ন ইফেক্ট।
এরপর তুমি কমন নন ইফেক্টের কথা বলতে পারো, লাইক এটা কি হবে, এটা তোমার ডিসোসিয়েট হবে কিসে কিসে, এটা বিয়োজিত হবে এভাবে, এটা বিয়োজিত হবে কিভাবে, হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস। তো এখানে কি হবে দেখো, যেহেতু কমন আয়ন ইফেক্ট, যার কারণে কি দ্রাব্যতা হ্রাস পাবে। কমন আমরা কি জানি, কমন আয়ন ইফেক্ট কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে কমন ইফেক্টটা মনে নেই, একটু মনে করে দিই। কমন ইফেক্ট কি ছিল, যদি একই একটা সলিউশনে একটা দ্রবণে যদি একই ধরনের আয়ন থাকে, কমন আয়ন থাকে, তাহলে কি হয়, তাহলে হচ্ছে ওই মৌলের দ্রাব্যতা হ্রাস পায়। কেন পায়, কেন পায় দেখো, সহজ হিসাব। ধরো আমি এটা আমি বিয়োজিত করলাম, পানিতে বিয়োজিত করলাম, সিলম্যান্স। আচ্ছা, ওর ক্ষেত্রে কেএসপি কি হবে, কেএসপি কি জানি আমরা, এই পটাশিয়াম আর ক্লোরিনের দ্রাব্যতার গুণফল। এখন তোমরা জানো যে কেএসপির মান কিন্তু একই থাকে, চেঞ্জ হয় না, ঠিক না। নির্দিষ্ট তাপমাত্রায়, আরো যদি স্পেসিফিক্যালি বলো, নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি জানি যে দ্রাব্যতা গুণফল বা কেএসপি সেম বা বলতে পারো নির্দিষ্ট। তো তুমি দেখো, তুমি কিন্তু এই যে গুণফলে এটা সেম থাকতে হবে, তোমার এটা কিন্তু একই রাখতে হবে। এখন তুমি হঠাৎ করে ক্লোরিন বাড়া দিচ্ছ, অন্য একটা মৌল যোগ করছো, ধরো তুমি এখানে যোগ করছো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার কারণে এখানে কি হচ্ছে, এখন ক্লোরিনটা বেড়ে গেছে। ক্লোরিন যদি বেড়ে যায়, কেএসপি মান তো বাড়ার কথা না, কিন্তু কেএসপি তো সেম থাকতে হবে। কেএসপি যদি সেম থাকতে হবে, তার মানে ক্লোরিনের বাড়াটা থামাইতে হবে, ক্লোরিনের বাড়াটা কমাইতে হবে, যার কারণে এই ডিসোসিয়েশনটা আর হবে না, ও আর ডিসোসিয়েট হবে না, ও ভাঙা থামাই দিবে। তুমি যতই গোলাও, যতই তুমি পানিতে নাড়াও, ও আর ভাঙাভাঙি থামাই দিবে, কারণ যেহেতু কমন আয়ন ইফেক্ট চলে আসে এখানে, ঠিক আছে। তো এই কারণে কমন আয়ন ইফেক্টে দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা হ্রাস পায়, গুণফল সেম থাকে। দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় অলওয়েজ সেম, কেএসপি নির্দিষ্ট তাপমাত্রায় অলওয়েজ সেম। 25 ডিগ্রি তাপমাত্রায়, 50 ডিগ্রি তাপমাত্রায়, যে তাপমাত্রায় বলুক না কেন, সেম তাপমাত্রায় কেএসপি সেম থাকে। যার কারণে তুমি যদি অন্য কোনো আয়ন দাও, অন্য কোনো মানে সেম আয়ন দাও, তখন এটার দ্রাব্যতা হ্রাস পাবে, ব্যাক করবে, বুঝছো, এটা তখন আর বিয়োজিত হবে না। তোমরা ইসে পড়ছো না যে কেমিস্ট্রিতে লাসাদেলের প্রিন্সিপাল অনেকটা কাছাকাছি এরকম ছিল, যে তুমি যদি উৎপাদটাকে বাড়াও, তখন বিক্রিয়া কি ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি হবে। আচ্ছা, দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তো এটা তোমরা জানো যে তাপহারী বিক্রিয়া একরকম হয় এবং তাপ উৎপাদী বিক্রিয়া একরকম হয়। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে তাপহারী বিক্রিয়ায় একটা নদীকে শিখবো, তাপ উৎপাদী বিক্রিয়ায় এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সো তাপ উৎপাদী বিক্রিয়া আগে চিন্তা করা, একদম সহজ চিন্তা করা। তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াও, তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা তখন হ্রাস পাবে। আর এখানে তুমি যদি হারী বিক্রিয়া, তুমি যদি তাপমাত্রা বাড়াও, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কেন? সহজ হিসাব। তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়া কি, বিক্রিয়া শেষে তাপ বেশি তৈরি হচ্ছে, বিক্রিয়া শেষে তাপ বেশি তৈরি হচ্ছে, মানে এই পাশে ধরো তোমার এই বিক্রিয়ার এই পাশে তাপ বেশি হচ্ছে, তো তুমি তাপ আরো বাড়া দাও, তখন বিক্রিয়া এই পাশে বেশি আসবে না, তাপ অলরেডি বেশি, আরো তাপ এখানে আসবে না, তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা বাড়বে। আর তুমি যদি তাপ হারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও,
তখন তাপমাত্রা বৃদ্ধি হবে না, উল্টোটা হবে আসলে। বুঝছো? সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা 36 বলতে কি বুঝো? আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের যে পরিমাণ দ্রব তার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে তাকে বলে দ্রাব্যতা। কঠিন বুঝতে পারছি? আচ্ছা সহজে বলি, চলো নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রব সম্পৃক্ত, লেখাটা ক্লিয়ারলি বুঝো, দ্রবণ তৈরি করতে পারে। তাকে আমরা বলি দ্রাব্যতা বা সলিবিলিটি। এখন খেয়াল করো যে নির্দিষ্ট তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা যদি চিন্তা করি, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, ধরো একটা ডিফারেন্ট ডিগ্রি। 25 ডিগ্রি তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড, ফর এক্সাম্পল আমি যদি বলি যে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড তুমি যদি দ্রবণে মিলাও তখন তারা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে তুমি মিক্সচার করার পরে ওখান থেকে দ্রাবককে আলাদা করতে পারবে না। অসম্পৃক্ত মানে হচ্ছে মিক্সচার করার পরে সেখান থেকে দ্রাবকটা আলাদা করা যাবে। তো ধরো বলছো যে তুমি 10 গ্রাম দিলেই এটা দ্রাবক আলাদা করা যায় না, এর বেশি হলে আলাদা করা যায়। আচ্ছা, তো তার মানে এই তাপমাত্রায় আর সলিবিলিটি হচ্ছে 10, তাপমাত্রা হচ্ছে 10। এটার মানে কি? এটার মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে, অবশ্যই এটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তৈরি করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, দেন আসো অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের সম্পর্ক দেখাও। অ্যালুমিনিয়াম সালফেট আমরা কি জানি কিভাবে দ্রবীভূত হয়? অ্যালুমিনিয়াম সালফেট দ্রবীভূত হওয়ার সময় কি হবে? দুইটা আছে এখানে, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস 3টা সালফেট, 3 সালফেট 2 মাইনাস। তো এখন আমরা কি জানি, কেএসপি ক্ষেত্রে করবো কি, দ্রাব্যতা গুণফল অ্যালুমিনিয়াম 3 এর স্কোয়ার আর সালফেট 2 মাইনাসের কিউব। কত আসে দেখো, অ্যালুমিনিয়াম কয়টা ছিল? 2টা ছিল, তার মানে 2s হোল স্কোয়ার ইন্টু 3s এর উপর কিউব। মনে করো, আচ্ছা এস তো বলো না, মনে করো তো দ্রাব্যতা হচ্ছে এস মোল পার লিটার। তো আমরা যদি দ্রাব্যতা বসাই, দ্রাব্যতা গুণফল কি হবে? দ্রাব্যতা গুণফল হচ্ছে এখানে কত, 4 স্কোয়ার ইন্টু 3 3 9 9s কিউব। 3 3 9 9, এখানে 27 কিউব আছে, সো 27s কিউব। 27 এবং 4 108 টু দি পাওয়ার 5। ঠিক আছে, এভাবে বের করে দেখা দিবা, শেষ। সোডিয়াম সালফেট .NH2O বা গ্লোবাল সল্টের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতার কি পরিবর্তন হয় বুঝিয়ে লিখো। এটা ফার্স্টে খেয়াল করো, আমাদের সাথে কি আছে, আমাদের সাথে না, সোডিয়াম সালফেটের সাথে কি আছে, ডেকাহাইড্রেট, কে বলে সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, 10টা করে পানি আছে। তো তাপমাত্রা বাড়ালে শুরুতে কি হবে জানো,
শুরুতে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। শুরুতে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা ধীরে ধীরে বাড়বে, এটা হচ্ছে শুরুতে। ধরো তাপমাত্রা বাড়তেছে 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 বাড়তে বাড়তে 32.4 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ হবে। ক্লিয়ার? আরেকটু হয়ে গেছে, হ্যাঁ 32.4 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, এটা সর্বোচ্চ হবে। দেন ধীরে ধীরে কমবে। কেন কমবে? 32.4 ডিগ্রি সেলসিয়াস দেখো, সে হচ্ছে তার মধ্যে সব পানি চলে যাবে, এই জায়গায় আবার কি হবে, এটা নিরোধক হয়ে যাবে। নিরোধক হয়ে যাবে, তার মানে এখন আর সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট নাই, সোডিয়াম সালফেট আছে, .10H2 চলে গেছে, ওটা ধীরে ধীরে বাষ্প হয়ে গেছে। বাষ্প হওয়ার পরে দেন যখন তাপমাত্রা তুমি আরো বাড়াবা, তখন কি হবে, তাপমাত্রা বাড়লে এরপর থেকে তোমার দ্রাব্যতা ধীরে ধীরে কম থাকবে। বুঝছো? এই হচ্ছে তোমার গ্লোবাল সল্টের কাহিনী। সহজ হিসাব, যখন আমাদের ওয়াটার ছিল তখন বাষ্প হচ্ছিল, তার মানে তাপমাত্রা বাড়তেছিল ধীরে ধীরে, 10 থেকে ধীরে ধীরে 10, 9, 8, 7, 6, 5, 4, 0, 5, 4, 3, 2, 1, 0 চলে গেছে 32.8 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে। তখন সে আর সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট নেই, তখন সে সোডিয়াম সালফেট হয়ে গেছে। এরপর যখন তাপমাত্রা বাড়াইছো ধীরে ধীরে তার দ্রাব্যতা কমে গেছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 3.7 কথাটি ব্যাখ্যা করো। এটার কথার ব্যাখ্যা সহজ হিসাবে যদি বলো কি হবে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা তোমার কি হবে, তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আর কি, আর হচ্ছে 3OH-। তো তুমি বলবা যে এটার কেএসপি কত? কিউব, ঠিক আছে। তো কথাটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় এই মানটা, এখানে যদি দ্রাব্যতা ধরো এস হয়, তাহলে কি হবে, S × 3S হোল কিউব, তার মানে S × 27 3, তার মানে 27 তুমি বলবা যে এই মানটা, এই কেএসপি যে মানটা, এই কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় এই দ্রাব্যতা গুণফল, বা বলতে পারো যে কেএসপি, নির্দিষ্ট তাপমাত্রায় এই কেএসপির মানটা বা দ্রাব্যতা গুণফলের মানটা কত, 3.7 × 10⁻⁻15। আসলে এখানে এসি মান বের করে ফেলতে পারা যাবো। মেইন কথা আসলে এটাই বলছে আসলে, ঠিক আছে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা গুণফল বৃদ্ধি পায় কেন? আচ্ছা, তুমি যদি তাপমাত্রা বাড়াও, ধরো আমরা একটা কম্পাউন্ড ধরো mx, তুমি তাপমাত্রা বাড়ালে এটা বিয়োজিত হয়ে m+ আর x-, এই দ্রবীভূতটা বেশি হবে। তাপমাত্রা বাড়ালে কি হবে, তাপমাত্রা বাড়ালে কয়টা জিনিস হবে, প্রথমত গতিশক্তি বাড়বে, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, বলতে পারি অণুগুলোর গতিশক্তি বাড়ে। অণুর গতিশক্তি বাড়লে অধিক বেশি দ্রাবকে দ্রবীভূত হয়, বেশি দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়, মানে সোজা কথা এটা বেশি হবে টেম্পারেচার বাড়ালে। এটা যদি বেশি হয়, আমরা কি জানি
দ্রাব্যতা গুণফল জিনিসটা কি? আয়ন দুটার গুণফল, আয়ন দুটার সলিউবিলিটি বা দ্রাব্যতার গুণফল, রাইট? যেহেতু এটা বাড়তেছে, এরা বাড়তেছে, তাপমাত্রা বাড়লে যেহেতু ও বাড়বে, তাই গুণফলও কি বাড়বে। এভাবে করে সুন্দর করে লিখে দিবা। কেলাস পানিযুক্ত দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে বৃদ্ধি না পেয়ে হ্রাস পায়, ব্যাখ্যা করো। ওই যে সেম কথা, কি এক্সাম্পল দিবা? গ্লোবাল সল্ট, সোডিয়াম সালফেট ডিকাহাইড্রেট, এটার এক্সাম্পল দিয়ে সুন্দর করে বলবা। যতক্ষণ আমাদের প্রথমত কি ছিল, ক্লাস পানি বলতে যে 10 ডট ডিকাহাইড্রেট বোঝাচ্ছে, ঠিক আছে? 32.4 পর্যন্ত বাড়ে, 10 গিয়ে কমতে থাকে। সেম কথাগুলো বলবা, ঠিক আছে? তখন নিরোধক হয়ে যায়, পানি চলে যায়। বুঝো? আচ্ছা, 25 সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সেম আগে যেটা করছো একই লিখবা। কিভাবে অতি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়? শোনো, তুমি যদি গোলাতে দেখো একটা সময় আসবে যখন দ্রব আর দ্রবীভূত হবে না। মানে সহজে যদি বলি, আমি যদি ধরো এই পানির বোতলে যদি আমি ধরো লবণ ঢালি, লবণ ঢালতে মিলে দেখবো যে কিছুক্ষণ পরে আর লবণ এটা দ্রবীভূত হচ্ছে না, নিচে জমা হচ্ছে, নিচে গিয়ে প্রেসিপিটেশন পড়বে, তলানি পড়বে, কিন্তু জমা মানে আর মিলবে না পানির সাথে। ওই টাইমটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেছে। বুঝছো? যখন দ্রব আর দ্রবীভূত হবে না, তখন আমরা তাকে বলবো সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে ভাই, আর এখানে হবে না। তো তুমি যদি এটাকে অতি সম্পৃক্ত বানাতে চাও, আরো দ্রব অ্যাড করতে চাও, তোমার এটাকে তাপমাত্রা বাড়াইতে হবে। প্রথমে তাপমাত্রা বাড়াইতে হবে না, তখন এটা কি হবে? তখন এটা হবে সম্পৃক্ত দ্রবণ হবে। সম্পৃক্ত দ্রবণে তুমি আর অ্যাড করতে পারবা না, তুমি তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়ে আরো দ্রবীভূত করবা। তাপমাত্রা বাড়লে কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তোমরা জানো, ঠিক আছে? তো তখন এটা দ্রাব্যতা বৃদ্ধি হবে। ধর আমি চাতে চিনি মিশাবো, গরম করবো, গরম করে তখন তোমার চিনির পরিমাণ যে পরিমাণ মিশবে, ঠান্ডা হলে কিন্তু কম মিশবে। এটা আর একটা সুন্দর এক্সাম্পল দিই, শোনো। খুবই একটা সুন্দর এক্সাম্পল। ধরো তুমি চা খেতে গেছো, দোকানে চা খেতে গেছো, ঠিক আছে? চা খেতে গিয়ে মামাকে বলছো যে মামা একটা কাপ চা দেন, চিনি দিবেন না, চিনি কম দিবেন, অনেক কম দিবেন। মামা তোমাকে চা দিচ্ছে, খুব ভালো চা দিচ্ছে, গরম চা দিচ্ছে। তুমি ধরো বন্ধুর সাথে গল্প করতেছো, চা তো আমরা আসলে গল্প করা ছাড়া খাই না, ঠিক না? সো গল্প করে খেতে সে দেখছো যে চায়ের নিচে চিনি জমে আছে, তুমি আমাকে বলবো মামা এটা কিছু হইলো? আপনাকে বললাম চিনি কম দিয়ে, তো চিনি কেন, চিনি সব নিচে পড়ে আছে, তো না আপনি নাড়াও দেন ঠিক মতো, সেটা নাড়ে দিবেন না। মামা বলো আমি তো ঠিক মতো চিনি নাড়া দিয়ে দিছি। সমস্যাটা কি হয়েছে এখানে? সমস্যাটা হয়েছে যে তুমি যখন মামা তোমাকে যখন চা দিছে, তখন চা ছিল তাপমাত্রা বেশি, তাই তখন চায়ে বেশি পরিমাণ চিনি দ্রবীভূত হইতে পারছে। বুঝছো? তোমার যখন চা ঠান্ডা হয়ে গেছে, তখন চা আর এত দ্রব রাখতে পারেনি, তখন সেটা তলানে চলে আসে। এই কারণে খেয়াল করবে প্রায় যে আমরা চা যখন খেতে দেখবো শেষে চিনি জমে থাকে অনেক সময়, কারণ তখন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তার দ্রাব্যতা হ্রাস পাইছে, যার কারণে এগুলো নিচে গিয়ে জমা হয়েছে। বুঝছো? সো অতি সম্পৃক্ত দ্রবণকে যেভাবে তৈরি করা যায়, তুমি তাপমাত্রা বাড়ায় তখন সম্পৃক্ত বাড়িয়ে পারবা, ঠিক আছে? এই হচ্ছে এখানের কাহিনী। আচ্ছা, এরপরে আসো, কোন দ্রবণে সোডিয়ামের আয়নের উপস্থিতি কিভাবে তুমি শনাক্ত করবে? কোন দ্রবণে সোডিয়াম আয়নের উপস্থিতি? আচ্ছা দেখো, এটা আমরা কি জানি, আমরা ইউজ করি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, K2H2 অ্যান্টিমনি 2O7, এটাকে বলি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, রাইট? পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করো, তোমার এখানে আসবে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম
পাইরোঅ্যান্টিমোনেট। সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ, কি বলছি, সাদা অধক্ষেপ তৈরি হবে, প্লাস হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড। তো এটাকে আমরা বলি সোডিয়ামের শনাক্তকরণ বিক্রিয়া, যেটা পরীক্ষা, যেটা শনাক্তকরণ পরীক্ষা, আইডেন্টিফিকেশন টেস্ট। এরপরে আসো যে দ্রবণে তুমি সালফেট কিভাবে শনাক্ত করবে। সালফেট শনাক্ত করার জন্য জানো আমাদের ধরো 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 আমি নিলাম সিলভার সালফেট, ঠিক আছে, ধরো আমি সিলভার সালফেট নিলাম। সিলভার সালফেট আমরা কি যোগ করবো, আমরা ইউজ করবো বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম NO3, ঠিক আছে। তো এই বিক্রিয়া পরে কি হবে দেখো, সেটা বলে বেরিয়াম নাইট্রেট টেস্ট। তো বেরিয়াম নাইট্রেট আমরা যদি যুক্ত করি তখন বেরিয়াম সালফেট তৈরি হবে, বেরিয়াম সালফেট তৈরি হবে। বেরিয়াম সালফেটের সাথে কি তৈরি হবে, বেরিয়াম সালফেট সিলভার নাইট্রেট, বেরিয়াম সালফেট প্লাস AgNO3, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। সো বেরিয়াম সালফেট যে তৈরি হয়েছে, এই বেরিয়াম সালফেট যদি ধরো তুমি বিক্রিয়া করছো, বিক্রিয়ার পরে একটা উৎপাদ পাইছো, এই উৎপাদটা যদি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রবণীয় হয়, তখন তুমি বলতে পারবা যে এখানে আসলে সালফেটটা আছে, ঠিক না। আমরা যদি বেরিয়াম নাইট্রেট টেস্ট করি, দেন যে উৎপাদটা পাই সেটাকে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে দিই, তখন যদি এটা অদ্রবণীয় হয়, দ্রবীভূত না হয়, তখন আমরা কি বলবো যে এখানে সালফেট আছে। দ্রবণে হচ্ছে অ্যালুমিনিয়াম তুমি কিভাবে শনাক্ত করবে। আচ্ছা, এখানে দুইটা টেস্ট আছে জানো, একটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের সাথে তুমি যদি ডিরেক্ট তিনটা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে আমার আসবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা সাদা পদক্ষেপ, বা হোয়াইট প্রেসিপিটেশন। আচ্ছা, এর সাথে কি আছে আমাদের তিনটা সোডিয়াম তৈরি হবে। যদি এমন হয় তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে আমার কাছে, এটা ওর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো একটা, তাহলে কি আসবে আমাদের, তাহলে আসবে হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রোক্সাইড। দেন তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এটার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করতে পারো, তাহলে কি আসবে আমাদের, তাহলে আমাদের আসবে হচ্ছে সাদা পদক্ষেপ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, ঠিক আছে, সাদা পদক্ষেপ আসবে। তারপর আসবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড Cl, এখান থেকে আসবে H2O ওয়াটার, NaCl চলে গেল, ওয়াটার চলে গেল, স্পাইক অ্যাসিড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চারটে ছিল এখানে, OH4, অ্যামোনিয়া বাকি আছে, সো NH3। বুঝছো, এখানে একটা হাইড্রোজেন OH সাথে মিলে একটা ওয়াটার তৈরি করছে, আর NH3। দ্রবণে ফেরিক আয়ন কিভাবে শনাক্ত করা যায়, এটার জন্য আমরা ইউজ করব পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই আয়নের সাথে কি যুক্ত করবো, পটাশিয়াম ফেরিসায়ানাইড, PCN6। কি তৈরি হবে, আমাদের আসবে এই পেরামটা রিপ্লেস করবে এটাকে, এবং এই ফেরিসায়ানাইডের কি হবে, বাদামি অধক্ষেপ। তুমি দেখবে যে দ্রবণে কি থাকবে, একটা বাদামি অধক্ষেপ পাওয়া যাবে।
নেক্সট আসো আমাদের লাস্ট কোশ্চেন মনে হয় প্রায়, যে রিটেনশন ফ্যাক্টর মানের কোনো একক থাকে না কেন? রিটেনশন ফ্যাক্টর সমান সমান উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি জানি, ডিভাইডেড বাই গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক না? তো যেহেতু দুইটাই কি দূরত্ব না, দুইটার একক কি একই না? দূরত্ব বাই দূরত্ব বলতে পারো। তো যেহেতু দুইটার একই রাশি বা একই টাইপের রাশি, তাই এটা কাটাকাটি হয়ে যাবে, তার কোনো কি থাকবে না, কোনো একক নাই, দূরত্ব বাই দূরত্ব কাটাকাটি হয়ে যাবে। আরেকটা কোশ্চেন করতে পারে যে রিটেনশন ফ্যাক্টরের মান 1 এর চেয়ে কম কেন হয়? সেম কথা, যে উৎপাদনের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অলওয়েজ কম হয়। উৎপাদনের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অলওয়েজ কি হবে? অলওয়েজ এই গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব থেকে কম হবে। যেহেতু কম হয় অলওয়েজ, এটা কম হয়, তার মানে কি অলওয়েজ একের কম হবে, কি হবে? একের কম হবে, ঠিক আছে? এই কারণে এটা কি হবে? লেস দেন 1। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো বি নাম্বার, আমি সবগুলো এ নাম্বার কমেন্ট দিয়ে দিব, ঠিক আছে? সবগুলো কয়ের পিডিএফ তো দেখা নেই আমার এখানে। ল্যাবরেটরি তো হয়ে গেছে অলরেডি। সো সবগুলো খ নাম্বার সলভ করে ফেলছি আমরা। ক নাম্বারটা আমি সবগুলো কালেক্ট করে রাখছি, এন্ড আমার কাছে মনে হচ্ছে আসলে ক নাম্বারটার জন্য ক্লাসে এক্সপ্লেন করার তেমন কোনো দরকার নেই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইগুলো একবার দেখে যাবা, কি প্রশ্ন আসতে পারে। আইসোটোকাকটাল সবগুলো বলে ফেলছে। রেখা বর্ণালী কি তুমি জানো? জিমেন ইফেক্ট, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রন স্প্লিটিং হয়ে যাওয়া, জিমেন ইফেক্ট, ঠিক আছে, সেগুলো দেখো একবার। অরবিট কি, নোট কি, আউটবো প্রিন্সিপাল, ইলেকট্রন বিন্যাস, এগুলো সব মোটামুটি লিখে ফেলছে, বুঝছো? সো বিষয়টা হচ্ছে আমরা যখন খ নাম্বার ভালো করে পড়বো, যে আরএফ কি, রিটেনশন ফ্যাক্টর, ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন, সো এই মোটামুটি তুমি কি করবা, কমনলি সবগুলো আমি কিন্তু সব বোর্ডের কোশ্চেন দিচ্ছি, বোর্ড কোশ্চেন অ্যান্ড যেগুলো আসার মতো প্রশ্ন, বিগত বছর অলরেডি যে প্রশ্নগুলো আসছে এবং যেগুলো আসার মতো, এগুলো মোটামুটি আমি এখানে দিয়ে দিয়েছি। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। সো ক নাম্বারগুলো তোমরা এখান থেকে দেখে দেখে সলভ করে ফেলবা। আর খ তো আমরা অলরেডি ক্লাসে করাই দিচ্ছি। এবং আমরা কি করতেছি, আমরা কিন্তু সব মানে পড়াচ্ছি, থিওরিটিক্যাল পড়াশোনা করতেছি, যাতে তুমি পরীক্ষা লিখতে পারো। খ নাম্বার অনেকে দেখি হাফ পেজ বাদ দিয়ে 1 পেজ লিখে ফেলে, হাবি যাবে অনেক কিছু লিখে, বাট মেইন যে উত্তরটা আমি যেগুলো লিখছি এগুলো একদম মেইন উত্তর, এগুলো পরীক্ষা খাতা ছাড়া দেখবে তুমি এটা লিখছো কিনা। এরপরে কথায় তুমি যাইছে লিখতে পারো, সমস্যা নেই, বুঝছো? মেইন অ্যান্সারগুলো কিন্তু আমরা সুন্দর করে এখানে সলভ করে ফেলছি। আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার ক খর যে ভীতি থাকে সাধারণত, আমরা সিকিউ থেকে সাধারণত গ খ পড়ে যাই, ক খ ভুলে যাই, সেটা ইনশাল্লাহ কেটে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।